সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তারা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। তো সেই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আমরা অনেক সেই কারণে হয়তো আমরা ওই সময়কার খুব বেশি একটা ভিডিও দেখতে পাই না, কিন্তু আমরা মাঝে মধ্যে শুনি যে হুসেন মোহাম্মদ এরশাদ তিনি মিডিয়া নিয়ে সাইকেল চালিয়ে তার দপ্তরে যেতেন। তো এটা ছিল তার একটা পাবলিসিটি স্টান্ট, পপুলিস্ট যেই অবস্থা। তো একই জিনিস আমরা মনে হয় আবার দেখছি, কিন্তু আমরা আশা রাখবো যে আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সবার জন্য কথা বলার যে জায়গাটা, সেটা আমরা আসলে তৈরি করে উঠতে পারছি না। আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে ইদানিংকার সময়, বিশেষ করে আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের অনেক নারী সহযোদ্ধারা রাজনীতি করেন। একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করি যে সোশ্যাল মিডিয়া সহ যেই ডিজিটাল স্পেসে তাদের হ্যারাসমেন্ট, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। শুধু আমাদের নারী সহকর্মীরা না, আমাদের পরিবারের নারী সদস্যরাও এটার শিকার হন, খুব বাজেভাবে শিকার হন। এবং সেক্ষেত্রেও খুব ভালো কোনো পন্থা আমাদের কাছে নাই যেটা দিয়ে আমরা আসলে এটার একটা প্রোটেকশন পেতে পারি, কিংবা এটা যে পরিমাণ স্কেল এটা হয়, ওই স্কেলে এটার বিচার নিশ্চিত করার প্রক্রিয়াটা আমাদের কাছে আসলে নাই। আমাদের একটা ডিজিটাল নিরাপত্তা আইন আছে, এটার বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হয়েছে, এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। তো এটা নিয়েও এটার মাধ্যমেও কেউ যখন আসলে বিচার চাইতে যায় বা এই বিষয়ে বিচার চাওয়ার কথা ভাবে, তখন সে ভাবে বিতর্কিত আইন দিয়ে আমি আসলে বিচারটা চাইবো কিনা বা চাওয়াটা ঠিক হবে কিনা। এবং আমরা এই 5ই আগস্টের পর আমাদের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের আকাঙ্ক্ষার পারটা অনেক উপরে থাকলেও আমরা সেখানে পৌঁছাতে না পারলেও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল, কিছু ক্ষেত্রে আমরা হাঁটি পা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। সেখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কিছু আইন, কিছু অধ্যাদেশ করা হয়েছিল। মানবাধিকার এবং গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকারের সময় সেগুলো বাতিল করে দেওয়া হলো, ল্যাপস করে দেওয়া হলো। তারা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে তারা আরো ভালো আইন করবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা যেই প্রস্তাবনা যেখানে দিয়েছেন সেখানে সেই কথাগুলো বলেন নাই, সেখানে তারা ভিন্ন কথা বলেছেন। তো ভালো আইন করলে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করে পরেও তো এটার মধ্যে সংস্কার আনা যেত, এটার সংশোধন আনা যেত। এটা বাতিল করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো বাতিল করার মধ্য দিয়ে আমরা আসলে তাদের সদিচ্ছার যে অভাব আছে এটাই দেশবাসীর কাছে প্রতীয়মান হয়েছে। এবং তারা যখন আবার নতুন আইন করার কথা বলে, সেটা অনেকটা দায়সারা টোনে বলেই আমাদের মধ্যে এই আস্থার সংকটটা তৈরি হয়েছে। আমরা অনেকটা বলা যায় জাতি হিসেবে মানে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের হয়তো আরো দীর্ঘ লড়াই সামনের সময়ে করতে হবে, এবং আমাদের এই ধরনের আলোচনাগুলো এবং আমাদের একসাথে বসা, কথা বলা নিজেদের মধ্যে এবং একসাথে দেশবাসীকে সেটা দেখার সুযোগ করে দেয় এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আরো কাজ করে যেতে হবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেহেতু আমি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টিকেও অনেকে সরকারের মানে কাছের বলে মনে করত, ফলে আঙুল আমাদের দিকে আসে ওই সময়কার বিভিন্ন বিষয়ের। তো আমার মনে হয় যে এই কাজগুলো করার ক্ষেত্রে, যেটা আমি প্রথমে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশেরই সদিচ্ছা ছিল, কিন্তু ওই রকম পলিটিক্যাল সক্ষমতার অভাব ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতেই হয়। ওই যে সেন্সিটিভ কিছু বিষয়ে হাত দেওয়ার ক্ষেত্রে একটু যে রয়েস হয়ে, কিংবা সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা, যে সবার মতামত নিয়ে সবার থেকে শুনে, যে সবাইকে একমত করে তো আপনি ভালো কাজ করতে পারবেন না, সবার ইন্টারেস্ট ঢুকে যাবে ওইখানে, সবার ঢুকে যাবে। তো ওই কারণে অনেক কাজ সরকার করতে আসলে ব্যর্থ হয়েছে।
যেটা করার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে ছিল। এবং আসলে সরকারের এজেন্সি এবং সরকারের অথরিটি নিয়ে অনেক কোশ্চেন, অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। আমরা এই একটা নতুন সরকার এসেছে, নতুন সরকারকে আমরা দেখছি, আমরা সমালোচনা করছি, রাজনৈতিক দল হিসেবে আমরা কথা বলছি, এবং আমরা দেখছি যে এই সরকারের মধ্যে একটা আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সমালোচনা করতে, তাহলে আমি সমালোচনা করব যে এই সরকারের মধ্যে রাজনীতির মানে অভাব ছিল আর কি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনীতিটাকে ফেস করার ক্ষেত্রে এক ধরনের মানে স্বাভাবিক, অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড তো পলিটিক্যাল ছিল না সেই সরকারের। কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার আছে, আমরা একটা রাজনৈতিক বর্তমান ঝুঁকি ও করণীয় শীর্ষক যে সেশন, এই সেশনে অত্যন্ত বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করেছেন। শুধুমাত্র থিওরি তো নয়, ওনাদের সাংবাদিকতায় এবং মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে, জাস্টিস নিয়ে কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, ফিল্ডের খুব রিসেন্ট অভিজ্ঞতা আছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট পেয়েছি। তো মোটামুটি অনেক কিছুই এসেছে। আমরা এই আমাদের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিভিন্ন রেজিমে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি জাতিগতভাবে ফেস করতে করতে আজকে একটা জায়গায় আমরা এসেছি। আমরা আমাদের এবার নতুন ইলেক্টেড সরকার গঠন হওয়ার পরেও কার্টুন শেয়ার করা নিয়ে, ফেসবুকে পোস্ট করা নিয়ে অনেক গ্রেফতার হতে দেখছি। এবং আমাদের নাবিল ইদ্রিস আপা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করলেন যে আমরা জামিনটা দেখে খুশি হয়ে যাই, কিন্তু আসলে তারপরে তার জীবনটা আর কেউ ফলো আপের মধ্যে রাখি না, যে সে কি কি সমস্যার মধ্যে দিয়ে আসলে যায়। আমরা আজকে সংবাদ মাধ্যম নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিবসও, এবং আমরা 5ই আগস্টের পরে যখন সংবাদ মাধ্যমগুলো আস্তে আস্তে দখল হওয়া শুরু করে, মালিকানা পরিবর্তন থেকে শুরু করে সম্পাদক পরিবর্তন হওয়া শুরু করে, তখন আমি সরকারে ছিলাম পার্সোনালি। অনেকেই যারা সংবাদপত্রের মালিক বা সম্পাদক যারা ছিলেন, অনেকেই তখন এসেছেন, যোগাযোগ করেছেন যে আপনারা আমাদেরকে প্রোটেকশন দেন। প্রোটেকশন মিনস আপনারা একটু আমাদের মালিকানায় অথবা সম্পাদকীয়তে বা কোনো একটা জায়গায় কাউকে বসান, যাতে একটা পলিটিক্যাল প্রোটেকশন ওনারা পান। তো আমরা আমাদের জায়গা থেকে তখন ভেবেছি যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, এরপর তো বাংলাদেশে আর এই দখলের থাকার কথা না, থাকা উচিত না। আমরা ভেবেছি সবকিছু এমনি এমনি বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। আমরা পরবর্তীতে দেখেছি যে সময়ের পরিক্রমায় সেগুলো জাস্ট হাত বদল হয়েছে এবং কন্ট্রোলটা চেঞ্জ হয়েছে। একজন বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন যে কিভাবে সেখানে ব্যাকআপ রাখা হয় অন্যান্য রাজনৈতিক দল থেকে, যাতে করে যে কোনো পট পরিবর্তনের পর একই সেটআপে একই অবস্থায় জাস্ট চেয়ার এবং মানুষ পরিবর্তন হয়ে যায় আর কি। আমাদের এই মেইনস্ট্রিম মিডিয়ার এই চ্যালেঞ্জ, আমরা বিভিন্ন রেজিম চেঞ্জ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারপরে বিএনপির সরকার এসেছে, কিন্তু এই যে একটা আইনের খসড়া করা হয়েছিল, এটা আমি অবগত আছি, কিন্তু সেটা আর পরবর্তীতে আলোর মুখ দেখেনি। এই এই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি দেখেছি যে কোনো সরকার এটা নিয়ে, গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে তারা চিন্তায় পড়ে যায় যে আমরা এই যে এস্টাবলিশমেন্টের উপরে হাত দিব, এটার পরিণতি কি হবে, এটার কনসিকুয়েন্সটা সরকারের জন্য মানে কতটুকু বিপজ্জনক হতে পারে। তো ওই জায়গা থেকে এই সেন্সিটিভ ইস্যু বলে এটাতে হাত দেওয়া হয় না। অন্তর্বর্তীকালীন সরকারও এই যেই সংস্কার কমিশনের যেই রিপোর্ট ছিল, আমাদের তথ্য বিষয়ক যে সংস্কার কমিশন, তো গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশন, সেটাতে হাত দেয় নাই এই একটা কারণেই। আমি ভিতর থেকে দেখেছি যে জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এবং ইভেন আমি নিজে সরকারের থেকেও প্রোপাগান্ডা, ডিসইনফরমেশনের শিকার হয়েছি, এবং আমি তখন নিজে একটু দেখার চেষ্টা করছিলাম যে সরকারের মধ্যে কি মেকানিজম আছে যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে অ্যাজ এ নাগরিক এই ধরনের ডিসইনফরমেশনের বিরুদ্ধে কিংবা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে। তো দেখতে গিয়ে দেখলাম যে আসলে খুব একটা কাঠামোগত কিছু নাই যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে। তো এখানে গণমাধ্যম সংক্রান্ত একটা স্বাধীন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হলে হয়তো আমরা এই ধরনের একটা প্রোটেকশন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা পেতে পারি, এবং সাংবাদিকরাও
একটা প্রোটেকশন পেতে পারেন এবং ফ্রিডম অফ স্পিচ সংরক্ষিত হতে পারে আর কি। আমরা দেখছি যে এই মেইনস্ট্রিম মিডিয়ার যুগে যুগে দলবদলের মধ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের এই তাদের অপারগতা বলি অথবা তাদের স্বেচ্ছায় এটা করার ফলে মানুষের মেইনস্ট্রিম মিডিয়ার উপর থেকে ভরসা দিনে দিনে উঠে যাচ্ছে এবং মানুষ অনেক বেশি, সাধারণ জনগণ অনেক বেশি এই যে ইউটিউব কিংবা নিউ এজ মিডিয়ার দিকে, সোশ্যাল মিডিয়ায় যেসব নতুন নতুন নিউ এজ মিডিয়া গড়ে উঠছে সেটার দিকে বেশি ঝুঁকে পড়ছে বা নিউজটা সেখান থেকে বেশি কনজিউম করছে। আমাদের জন্য একটা ভালো কেস স্টাডি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশেই। মানে এখন আমি ওদের একটা রিপোর্ট দেখছিলাম যে মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ওদের নাগরিকদের একটা বড় অংশ এখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং তারা নিউ এজ মিডিয়ার দিকে চলে গিয়েছে এবং বাংলাদেশেও আমরা সেই লক্ষণটা দেখতে পাচ্ছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে আমাদের ভয়েসকে ব্লকেট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আমাদের কিছুই তারা কভার করছিল না বা করতে পারছিল না, তখন আমরা দেখেছি এই নিউ এজ মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ায় এবং আরও বিভিন্ন জায়গা থেকে। আমরা মানবাধিকারের বিষয়ে, মানবাধিকার একটা সার্বজনীন বিষয় হওয়া উচিত, এটা আজকে অনেক আলোচকের আলোচনায় উঠে এসেছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের যথেষ্ট কাঠামোগত আইনি ব্যবস্থা বা সিস্টেম না থাকার কারণে আমরা সেটা ফলো করতে পারছি না। রেজিম চেঞ্জ হচ্ছে কিন্তু প্র্যাকটিস মোটা দাগে আমরা মিলিয়ে ফেলতে পারছি যে আগের প্র্যাকটিসের সাথে তো কম বেশি হতে পারে কিন্তু একরকম রয়ে যাচ্ছে। তো এই আমাদের সাংবাদিক অনেকেই গ্রেফতার অবস্থায় আছেন, তাদের বিষয়েও আলোচনা এসেছে। আওয়ামী লীগের অনেকে গ্রেফতার অবস্থায় আছেন, তাদের বিষয়ে আলোচনা এসেছে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার এবং যথাযথ আইনি কাঠামো না থাকার কারণে যারা গণহত্যায় সম্মতি উৎপাদন করেছেন, যারা একটা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হয়ে উঠতে সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদের এখন এক ধরনের হিরো ট্রিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এবং আন্তর্জাতিকভাবেও আমরা নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি শুধুমাত্র কাঠামোটা না থাকার কারণে। আমরা কেউই আসলে আমাদের অনেকেই এখানে দ্বিমত হয়তো করবেন না যে তাদের মধ্যে এমনও অনেকে আছেন যাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি এখন কথা হচ্ছে যে তাদেরকে হত্যা মামলায় কিংবা এই যে যেটা তিনি করেন নাই সেই মামলায় জেলে রাখাটা ঠিক হচ্ছে না। এটার ক্ষেত্রে সবাই আমরা একমত হব মানবাধিকারের জায়গা থেকে এবং ইন্টারন্যাশনালি আমরা এটা নিয়ে অনেক কথা শুনছি। কিন্তু তাদের যেই ডিড বা তাদের যেই কর্ম, সেটার জন্য তাদের এর থেকেও আরও বেশি কঠোর শাস্তি হওয়া উচিত ছিল যদি আমরা গণতন্ত্রকে এখানে দীর্ঘমেয়াদে স্থাপন করতে চাই, রক্ষা করতে চাই। কিন্তু ওই কাঠামোটা, ওই আইনি কাঠামো না থাকার কারণে তাদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করতে পারছি না। ফলে আমাদেরকে ওই কেউ গিয়ে একটা হত্যা মামলা করছে, কারণ নাম ঢুকিয়ে দিচ্ছে, ওই তার প্রতি যেই ক্ষোভ বা যথাযথভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থাটা কীভাবে নেবে সেটা সে জানে না। সেই প্রসেসটা আমাদের জাতিগতভাবেও নেশন হিসেবে আমাদের আসলে নাই। তো এই জন্যই আমরা আসলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলি। কাঠামোগত সংস্কারের কথাটা আমাদের মানে এই কারণগুলোতেই বলতে হয়, না হলে আমরা যে হিউম্যান রাইটস ফর অল এবং সবার জন্য। তো আজকে আমাদের এই সেশনে যারা বিজ্ঞ আলোচকবৃন্দ ছিলেন এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে শুনছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রমগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।